এ পর্যায়ে চলে যাচ্ছি আজকে চট্টগ্রামে সাইফুদ্দিন রবিনের কাছে। শাওন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমন্ত্রণ আজকে চট্টগ্রামে। শুরুতেই শিরোনাম। চট্টগ্রামে হামের টিকা দেয়া শুরু হওয়ায় স্বস্তিতে অভিভাবকরা। বিশেষ ক্যাম্পেইনের প্রথম দিনেই কেন্দ্রগুলোতে ভিড়। সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য হামের টিকাটা দেওয়া হচ্ছে। এখন যেহেতু হাম রুবেলার টিকা সরকারিভাবে আমরা পাচ্ছি, এখন আলহামদুলিল্লাহ বাচ্চাকে হামের টিকা দিয়ে দিলাম। বন্দরনগরীর পাম্পগুলোয় আগের মতোই গ্রাহকদের দীর্ঘ লাইন। দাম বৃদ্ধির পরও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ, নজরদারি বাড়ানোর দাবি। তো সারা রাত সিরিয়ালের জন্য কি সকালে তেল নেওয়ার জন্য 10টার দিকে এখনো তেল পাই নাই, এখনো কি পাবো নাকি এটা তো আর এখনো বিশ্বাস নাই। তেলের স্বল্পতার কারণে লাইনও ছিল, কিন্তু এখন দামও বাড়ছে, আবার আমাকে বাড়তি রেটও দিতে হবে। ভোজ্য তেলের বাজারেও নৈরাজ্য সৃষ্টির পায়তারা। খাতুনগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে মিলল গোপন মজুদের প্রমাণ, লাখ টাকা জরিমানা। শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। যাচ্ছি পুরো খবরে। অবশেষে চট্টগ্রামে হামের টিকাদান শুরু হওয়ায় স্বস্তিতে অভিভাবকরা। প্রথম দিনেই 617টি কেন্দ্রে দেখা গেছে ভিড়। চট্টগ্রাম মহানগরী এবং 15 উপজেলায় 7.5 লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য স্বাস্থ্য বিভাগের। চট্টগ্রাম অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধির পর সবাই তাকিয়েছিলেন শিশুরা টিকা কখন পাবে সেদিকে। অবশেষে সিটি কর্পোরেশনের মেমন মাতৃসদন থেকে শুরু হয় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের হাম নিয়ে আতঙ্কে থাকা অভিভাবকদের মধ্যে ফিরেছে স্বস্তি। এটার কারণে বাচ্চা সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য হামের টিকাটা দেওয়া হচ্ছে। দেশে হামের খুব ছড়াছড়ি, সব বাচ্চারা মারা যাচ্ছে, আমরা খুব ভয়ের মধ্যে ছিলাম। এখন যেহেতু হাম রুবেলার টিকা সরকারিভাবে আমরা পাচ্ছি, এখন আলহামদুলিল্লাহ বাচ্চাকে হামের টিকা দিয়ে দিলাম, এখন নিশ্চিন্তে থাকবো। সকাল থেকে অনেক বাচ্চাদেরকে টিকা দেওয়া হলো, যাদের কার্ড নেই তাদেরকেও দেওয়া হলো ল্যান্ডিং মেনটেন করে। চট্টগ্রামের একযোগে 617টি কেন্দ্রে চলছে হাম রুবেলার টিকা কার্যক্রম। সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এই কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন হয়। হাম রুবেলার টিকা এক ডোজ গ্রহণ করবেন, বিশেষ করে 6 মাস থেকে শুরু করে এবং 5 বছর পর্যন্ত যে সমস্ত বাচ্চারা 28 দিনের ভিতরে কোনো টিকা পান নাই, যাদের হাম হয়েছে তারাও আপনারা টিকা গ্রহণ করবেন। আগামী 10 মে পর্যন্ত চট্টগ্রাম জেলা ও 20 মে পর্যন্ত মহানগরে এই টিকা কর্মসূচি চলবে, যার আওতায় প্রায় 7.5 লাখ শিশুকে টিকা প্রদান করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রামে এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে 37 জন শিশুর, মৃত্যু হয়েছে 1 জনের। সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি আছে শতাধিক। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি হাম আক্রান্ত কক্সবাজার জেলায়। সেখানে হামের বর্তমান পরিস্থিতি জানব সহকর্মী এহসান আল কুতুবির কাছ থেকে। যোগ দিচ্ছেন তিনি। এহসান আল কুতুবি, হামের টিকা চালু হওয়ার পরেও আক্রান্তের সংখ্যা কমছে না কেন? চিকিৎসকরা কি বলছেন, স্বাস্থ্য বিভাগ কি বলছে? রবিন, স্বাস্থ্য বিভাগ যেটি বলছে সেটা হচ্ছে প্রথমত পারিবারিক সচেতনতা। মা বাবার যে অসচেতনতার অভাব রয়েছে, সেই অসচেতনতাকেই কিন্তু দুষছেন এবং সেক্ষেত্রে পারিবারিকভাবে অর্থাৎ মা বাবা যাতে সচেতন হয় সেটি তারা বারবার তাগাদা দিচ্ছেন। আর আজকে পর্যন্ত আমার হাতে যে রিপোর্ট রয়েছে, গত 24 ঘন্টায় এখন পর্যন্ত কক্সবাজারের যে 8টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ কক্সবাজার সদর হাসপাতাল রয়েছে, সেখানে 86 জন রয়েছে, 86 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তন্মধ্যে রয়েছে কক্সবাজার সদর হাসপাতালে শুধু 55 জন এবং এরপরে মহেশখালীতে। কক্সবাজারে আপনি জানেন যে কক্সবাজারের মহেশখালী এবং রামু এই দুটি এলাকাকে হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে এবং হটস্পট হিসেবে নির্দিষ্ট করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। সে কারণেই এখানে আবার 30 বেডের আইসোলেশন সেন্টার খোলা হয়েছে মহেশখালী, চকরিয়া এবং রামুতে। এর পাশাপাশি আরেকটা তথ্য, সেটি হচ্ছে গত 24 ঘন্টায় কক্সবাজারের হাসপাতালগুলোতে নতুন ভর্তি হয়েছে
30 জন এবং ছাড়পত্রের সংখ্যা 50 জন এবং পাশাপাশি 29 তারিখ 3 মাস থেকে এ পর্যন্ত নমুনা প্রেরণের সংখ্যা হচ্ছে 329 জন এবং আমি যদি টোটাল সংখ্যাটি বলি সেটি হচ্ছে গত 29 তারিখ থেকে এ পর্যন্ত 657 জন আক্রান্ত রোগীর সংখ্যা ধরা হয়েছে এবং পাশাপাশি 1 তারিখ 1 মাস 2026 থেকে এ পর্যন্ত 710 জন আক্রান্ত হয়েছে রবিন। তো এই তথ্যের পাশাপাশি আজকে থেকে যে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে সেখানে আগামী 10 মে পর্যন্ত কিন্তু 11 কর্মদিবসের মধ্যে এই কার্য চলবে এবং কক্সবাজারের 9টি উপজেলার মধ্যে 1782 কেন্দ্রে 6 থেকে 5 বছর কম বয়সী 4,75,822 জন শিশুকে টিকাদানের আওতায় আনা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী হাসান আল কুতুবী কক্সবাজার থেকে। চট্টগ্রামের পতেঙ্গায় বেসরকারি উদ্যোগে জেটি নির্মাণে এমজিএইচ গ্রুপের সাথে চুক্তি করেছে বন্দর কর্তৃপক্ষ। সোমবার দুপুরে এক অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের পক্ষে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং এমজিএইচ গ্রুপের পক্ষে প্রধান নির্বাহী আনিস আহমেদ এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জানানো হয় বন্দর থেকে জমি লিজ নিয়ে একটি জেটি নির্মিত হবে। প্রায় 500 কোটি টাকা বিনিয়োগে কন্টেইনার জেটিতে মাসে গড়ে 40,000 একক কন্টেইনার হ্যান্ডেলিংয়ের আশা করেন উদ্যোক্তারা। 20 বছরের জন্য এই লিজ কার্যকর হবে। আমাদের এস্টিমেশন অনুযায়ী একটা মাত্র বার্থ এখানে হচ্ছে, 3টা আমরা গ্যান্ট্রি ক্রেন লাগাচ্ছি। তো তাতে আমরা আশা করছি ইনশাআল্লাহ যে প্রায় মাসে 40,000 কন্টেনার আমরা হ্যান্ডেল করতে পারবো। রাঙামাটিতে 6 জন পাহাড়ি যুবককে অপহরণ করা হয়েছে। রোববার রাতে বাঘাইছড়ি উপজেলায় দীঘিনালা বাঘাইছড়ি সড়কের অজলচুগ আমতলা এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে রয়েছে আশাপ্রিয় চাকমা, পিন্টু চাকমা, কালাই চাকমা, সুমন চাকমা, কুশল চাকমা এবং অপর একজনের নাম জানা যায়নি। পুলিশ জানায় ব্যক্তিগত কাজ শেষে বাসায় ফেরার পথে তাদের অপহরণ করা হয়। তবে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। তাদের উদ্ধারের কাজ শুরু করেছে পুলিশ। দাম বৃদ্ধির পর চট্টগ্রামে স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের সরবরাহ, এখনও কাটেনি সংকট। আগের মতোই দিনভর সব পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন। চাহিদা অনুযায়ী তেল না পেয়ে বিক্রয় কর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন ক্ষুব্ধ গ্রাহকরা। এত তেল কোথায় যাচ্ছে তা তদারকির দাবি ভুক্তভোগীদের। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনও চট্টগ্রাম মহানগরীর প্রতিটি পেট্রোল পাম্পের চিত্র এমন। আগের মতোই কেউ অপেক্ষা করছেন আগের রাত থেকে, কেউ 6 থেকে 7 ঘন্টা ধরে লাইনে। দাম বৃদ্ধির পর গোপনে মজুদ রাখা তেল বের হবে, সংকট কিছুটা হলেও কাটবে, গ্রাহকরা এমন ধারণা করলেও বাস্তব চিত্র ভিন্ন। সোমবারও ভোর থেকে পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন। অনেক পাম্প দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে। সারা রাত বসেছিলাম, এখন ফার্স্ট সিরিয়াল আসি, এখন খুললে পাবো। চাকরির জন্যও তো আমার তেল ফুরাইতে হবে, নাহলে তো করার কিছু নাই। মালিকের কষ্ট, আমার কষ্ট হইলেও করার কিছু নাই, কিন্তু কষ্ট মানে নিতে হবে। সারা রাত ছিলাম 12টার থেকে এখন পর্যন্ত। খাইছে এখানে, ঘুমাইছে এখানে, সারা রাত তো গরমে, এসি তো চালাইতে পারতেছি না তেলের জন্য। তো সারা রাত সিরিয়ালের জন্য মানে কি সকালে তেল নেওয়ার জন্য 10টার দিকে 11টা বাজে গেছে সকাল, এখনও তেল পাই নাই। এখনও কি পাবো নাকি এটা তো আর এখনও বিশ্বাস নাই। কিন্তু যাইয়া গেটে যাইয়া দেখি যে যদি হাজার তেল নাই, তবে আবার কে চলে যেতে হবে, আবার লাইনে দিতে হবে। দাম বৃদ্ধির পরও জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। এই ভোগান্তিটা আসলে আমাদের যারা প্রাইভেট জব করি অথবা যারা চাকরি করি তাদের জন্য খুব বোদার ফিল। এটা আসলে চাকরিতেও হ্যাম্পার হচ্ছে, জনজীবনে ভোগান্তি হচ্ছে। মানে আগে আমার অপশনের দামও কম ছিল, হ্যাঁ মোটামুটি তেলের স্বল্পতার কারণে লাইনও ছিল, কিন্তু এখন দামও বাড়ছে, আবার আমাকে বাড়তি রেটও দিতে হবে কেন? পাম্পের বিক্রয় কর্মীদের দাবি তেল শেষ হয়ে গেলেই গ্রাহকরা ক্ষোভ থেকে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছে। ঘন্টার পর ঘন্টা লাইন ধরে পাচ্ছে 2 লিটার 3 লিটার বাইরে, আমাদেরকে ঘন্টার পর ঘন্টা লাইন করে ও ফুল নিতে পারতেছে। বন্ধ করার পরেও একটু ধাক্কাধাক্কি হয়, সারাদিন তেল দেওয়ার পরেও যদি আমাদের কিছুর সাথে ধাক্কাধাক্কি হয়, এটা অস্বাভাবিক। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়াও বাড়তে পারে এমন আলোচনা চলায় শঙ্কায় আছেন যাত্রীরা। রিয়েক্টিভ চালাইয়ে মনে করেন 700-800 টাকা বেতন পাইতাম, ওইটাও তেলে চলে যাচ্ছে। বাড়া না বাড়াইয়ে তো আমাদের কোনো উপায় নেই। সরকারের কাছে এটাই অনুরোধ যাতে আমাদের দিকে একটু সুনজর দেয়। মজুরিটা মানে আমদানিটা যদি একটু কমায় দেয় তাহলে আমরা অবশ্যই কি সবাইভাবে চলতে পারবো। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।
চট্টগ্রামের পাম্পগুলোর খবর জানবো সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাতের কাছ থেকে। হ্যাঁ জোবায়েদ, একটু জানাবেন, তেলের দাম বাড়লো কিন্তু এরপরও সংকট, অর্থাৎ এই গ্রাহকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পাম্প মালিকরা কি বলছেন যে আসলে কেন এই দীর্ঘ লাইনে, কিংবা তেল সরবরাহ কি তারা ঠিকমতো দিতে পারছেন? রবিন, তেলের দাম বাড়ার পর থেকে সবাই মনে করেছিল যে সরবরাহটাও বাড়বে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কিছুটা কমবে, তবে সেই চিত্র পুরোটাই উল্টো আমরা দেখছি। আগের মতোই যে লাইনটা ছিল বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আরো লাইনটা দীর্ঘ হয়েছে, মানে সারিটা মানুষের অপেক্ষা সেটা দীর্ঘ হয়েছে। এবং এই যে জায়গাটায় আছি আমরা আপনাদেরকে সাধারণত শহর অঞ্চলের যে পাম্পগুলো আছে সেগুলো চিত্র দেখাই। আজকে একটু শহরের বাইরে যে পাম্পগুলো আছে সেগুলো চিত্র দেখাতে এসছে এবং এই জায়গায় ডিজেল অকটেন কোনোটাই নেই, এগুলো সবগুলোই শেষ। এবং ডিপো থেকেও এখানে তেলের দাম বাড়ানোর পরে নতুন করে কোনো সরবরাহ করা হয়নি, যার কারণে সাধারণ মানুষ যারা জানে না তারা আসছেন, এসে এখানে তেলের জন্য অপেক্ষা করছেন। তারা যখন শুনতে পাচ্ছেন তেল নেই তখন তারা আবার ফিরে যাচ্ছেন। এই যে গ্রামাঞ্চলের বা শহরাঞ্চলের বাইরের পাম্পগুলো থেকে তেল না পেয়ে শহরের পাম্পগুলোতে তারা ভিড় করছেন, যার কারণে শহরের প্রত্যেকটা পেট্রোল পাম্প অনেকেই যারা এখানে পান না তারা সেখানে চলে যান তেলের চাহিদা পূরণে। সেজন্য শহরাঞ্চলের পেট্রোল পাম্পগুলো অনেকটা হিমশিম খেতে হচ্ছে। এই যে জ্বালানি তেলের দাম বেড়েছে, তাদের কাছে জানতে চেয়েছি তারপর তারা চাহিদা দিয়েছিলেন কিনা। তারা বলছেন চাহিদা দেওয়ার পরও তারা বলছেন আগে যেগুলো মেট্রো এলাকার পাম্প সেগুলোর চাহিদা পূরণ করার পর তারপর এই সকল পাম্পগুলোতে তারা তেল সরবরাহ করবেন। এবং এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ব্যক্তিগত যানবাহন, প্রাইভেট কার, মোটরসাইকেল সবগুলোই আসছেন এবং তারা দীর্ঘ সারিতে দাঁড়াচ্ছেন, এসে তেলের খোঁজখবর নিচ্ছেন। তেল না পেয়ে তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। সাধারণ মানুষের মধ্যে এক প্রকার ক্ষোভ দেখতে পাচ্ছি, তেলের দাম বাড়ানোর পরও কেন তেলটা তারা অ্যাভেলেবেল পাচ্ছেন না সেটা নিয়ে তাদের মধ্যে এক প্রকার চাপা ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। তারা বলছেন সরকার বলছে যথেষ্ট পরিমাণে মজুদ আছে, সেটার পরে দামও বাড়ানো হলো, কিন্তু তারপরও তাদের তেল পেতে সমস্যা হচ্ছে বা দীর্ঘ সারিতে দাঁড়াতে হচ্ছে। এই ভোগান্তি আসলে কবে শেষ হবে বা আদৌ শেষ হবে কিনা এই প্রশ্ন তাদের সকলের মনেই আমরা দেখতে পাচ্ছি। এবং তারা আমাদের সাথে যখন কথা বলেন অনেকটা ক্ষোভ নিয়েই বলেন যে এই ঘটনাটা আসলে কতদিন চলবে। তেলের দাম বাড়ানোর পরে সাধারণ মানুষের পাশাপাশি পেট্রোল পাম্পে যারা বিক্রয় কর্মী আছেন তাদের মধ্যে এক প্রকার আমরা দেখতে পেয়েছি যে উৎকণ্ঠা আছে, কারণ তারা মনে করেছিলেন তাদেরকে আবার স্বাভাবিকভাবে যে তেল সেটা সরবরাহ করা হবে, কিন্তু সেই সরবরাহটাও করা হচ্ছে না বা সরবরাহ করতে আমরাও দেখছি না। এই পাম্পটিতে ডিজেল অকটেন কোনোটাই নেই এবং এই ভোগান্তি চট্টগ্রামের শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চলের পাম্পগুলো সব জায়গাতে একই চিত্র, একেবারে হাহাকার অবস্থা। জি, অনেক ধন্যবাদ সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। ভোজ্য তেলের বাজারেও নৈরাজ্য সৃষ্টির চেষ্টায় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট। আজ চট্টগ্রামের খাতুনগঞ্জের কয়েকটি গুদামে আকস্মিক অভিযানে মিলেছে গোপনে মজুত করা 15,000 লিটার খোলা ও বোতলজাত সয়াবিন। মালিককে জরিমানা এবং কৃত্রিম সংকট সৃষ্টির ব্যাপারে অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে মজুত করা আছে ভোজ্য তেল। কোস্টগার্ডের এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুরুতে এই পাইকারি দোকানের গুদামে ব্যারেলে ব্যারেলে খোলা সয়াবিন তেলের মজুদ পাওয়া যায়, ছিল বোতলজাত সয়াবিন তেলও। সব মিলিয়ে দোকানটিতে 10,000 লিটার খোলা ও 4,000 লিটার বোতলজাত তেল পাওয়া যায়। এমন দৃশ্য স্পষ্ট করে বাজারে নেই ভোজ্য তেলের সংকট। তেল আছে, এই তেল তারা বিক্রি করবে না, কিন্তু জমা করে রাখবে বা পরে দাম বাড়লে বিক্রি করবে, এরকম অসাধু কোনো উপায় যেন তারা অবলম্বন না করে, এ বিষয়ে তাদেরকে আমরা সতর্ক করেছি। এরপরই মক্কা স্টোর নামে এই দোকানে অভিযানে গিয়ে ব্যাপক অনিয়ম পায় অভিযান টিম। তেলের বোতলে ওজনে কারচুপি, বাড়তি দাম, ক্ষতিকারক মশলা ও বিক্রয় নিষিদ্ধ কেমিক্যাল থাকায় দোকান মালিককে করা হয় লাখ টাকা জরিমানা। 70-80 ml এর মতো পরিমাপে কম, যে 500 ml এর মধ্যেই। আরেকটা 1800 ml এর বোতল করেছে। 1800 ml এর বোতল তো আর হয় না, এটা হয় 2 লিটার হবে, না হলে 1 লিটার হবে, এরকম। বেশি মুনাফার লোভে দোকানদাররা পরিমাপে কম ও বাড়তি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করছেন। আমানত নামে ওই সয়াবিন তেলের ক্রয় প্রতিষ্ঠানের ঠিকানা দেখাতে পারেননি ওই বিক্রেতা। কখনো পরিমাপ করি নাই, আর যিনি সেখানে এসআর আসেন, কোম্পানির পক্ষে এসআর আসেন, আমাদেরকে অফার দেন, আমরা ওই সময় নেই, রোজার সময় প্রোডাক্টটা নেওয়া হয়েছিল, এটা এক জায়গায় বিক্রি করা হলো, ওখান থেকে আবার রিটার্ন আসছে বলে আমার কাছে রয়ে গেছে মাল। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয় বিক্রেতাদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।
কক্সবাজারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ IWR প্রকল্পের সমাপনী অনুষ্ঠান হয়েছে। দুপুরে 5 তারকা মানের একটি হোটেলে হল রুমে এই আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহিদুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার ইউজিন লি। প্রকল্পের 3 বছর অগ্রগতি, চ্যালেঞ্জ ও শিখনসমূহ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের কর্মকাণ্ডের উপর ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। আয়োজকরা জানায়, রামু উপজেলার 4টি ইউনিয়নে পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করছে এই প্রকল্প। পবিত্র হজ পালন করতে নিবন্ধিত হাজিদের অংশগ্রহণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর নাসিরাবাদে একটি কমিউনিটি সেন্টারে হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আয়োজিত এই কর্মশালায় বক্তারা হজের নিয়মকানুন, নির্দেশনা ও কার্যকর ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। চট্টগ্রাম থেকে সরাসরি আরও বেশি হজ ফ্লাইট চালু এবং ভোগান্তি নিরসনের দাবি জানান তারা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উপদেষ্টা, 2 সংসদ সদস্য সহ আলেমরা বক্তব্য রাখেন। কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা সমিতির কার্যক্রম এবং আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরেন। কর আইনজীবীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের এবং নির্বাচনী অঙ্গীকার পূরণের আশ্বাস দেন। প্রথম অধিবেশন শেষে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় নতুন কমিটি এবং বিদায়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যবসায়ীকে হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। নগরীর মুরাদপুরে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, 2025 সালের 19 সেপ্টেম্বর খাগড়িয়া ইউনিয়নের চর খাগড়িয়ার ঘর থেকে ব্যবসায়ী আরজুর মরদেহ উদ্ধার হয়। আলামত দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন নিহতের মা ও ভাই বোনরা। চাঞ্চল্যকর এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে পলাতক আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান নিহতের পরিবার। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।